ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা কৃষি বিষয়ে নানান ধরনের আলোচনা করে থাকি, সমস্যার সমাধান করে থাকি। আর আজও আমরা দাঁড়িয়ে আছি যেমন বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের জগন্নাথপুর গ্রামে। আজ আমরা এই গ্রামের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে পেয়ে গেছি এই গ্রামেরই কয়েকজন কৃষক বন্ধুদের এবং কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়ে গেছি ডক্টর দীপক হাজরা, সহ কৃষি অধিকর্তা, জগন্নাথপুর ফার্ম। প্রথমেই চলে যাচ্ছি কৃষক বন্ধুদের কাছে। প্রথমে জেনে নেব আপনার নাম কি? চন্দ্রধর মণ্ডল। আচ্ছা, আপনি এই গ্রামের অনেক দিনের বাসিন্দা? আমি এখানে অনেক দিনের বাসিন্দা। আচ্ছা, আপনারা কি কি চাষবাস করেন? আমরা চাষবাস করি, এখন তো বর্তমানে ধরুন বর্ষা শেষ হয়ে গেছে, ধানের চাষটাই বেশি করি। এখন ধানটাকে নিয়ে আমরা পড়ে আছি, ধানের বীজতলা তৈরি করা এবং সেই বীজকে শোধন করে কীভাবে ফেলা করা, এসব নিয়ে আমরা এখন চাষে নিয়ে ওই ধান চাষ নিয়ে আমরা ব্যস্ত আছি। আচ্ছা, এই যে ধান চাষ করছেন এ বিষয়ে কোনো রকম সমস্যা রয়েছে? ধান চাষের সমস্যা রয়েছে, ধরুন যেমন বৃষ্টি এখন ছিল না, হঠাৎ বৃষ্টি এসছে। বৃষ্টি হওয়ার জন্যে যাতে আমরা বীজ ফেলতে পারি, জল এসছে, এবার জমি তৈরি করে বীজ ফেলার জন্য যে ইয়েগুলো আছে সেগুলো আমরা তৈরি করছি। না, মানে কোনো সমস্যা আছে কি যা সমাধান আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছে আপনি জানতে চাইছেন? এই ধরনের কোনো সমস্যা বৃষ্টি আসার জন্য? বৃষ্টি আসার জন্য তো জলের ব্যবস্থার জন্য তো আমরা বলেছি কৃষি অধিকার থেকে, ওনারা হয়তো ব্যবস্থা করেছেন, আমাদের সাবমার্সেল করে দিয়েছেন। সাবমার্সেল থেকে আমরা জল পাচ্ছি, সেখানে সেই জল দিয়ে আমরা বীজতলা তৈরি করছি। আর এমনি ধরুন আমাদের বীজ, যেমন আমরা ভালো বীজ যাতে পাই, সেইগুলো আমাদের যাতে কৃষি অধিকর্তার কাছে থেকে পাই, বা আমরা সেই বীজটা কীভাবে সংগ্রহ করব, সেই জিনিসগুলো জানার জন্যে আমরা কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাইছি। আচ্ছা, উনি ভালো বীজ সংগ্রহ করতে চাইছেন, কিভাবে সংগ্রহ করবেন এবং কীভাবে চাষবাসের ক্ষেত্রে পরবর্তীকালে লাভবান হবেন সে বিষয়ে উনি জানতে চাইছেন। তো এর উত্তর আমরা জেনে নেব আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আমরা কি ধরনের কি বীজের চাষ করব, কোন ধানের চাষ করব। তো আপনি যে ধানের চাষ করবেন সেই ধানের বীজন আপনাকে এমন জায়গা থেকে নিতে হবে যে জায়গাটাতে আপনার রিলায়েবল, অর্থাৎ আপনি ভরসা করতে পারেন। তো বীজের বিভিন্ন ধরনের গুণমান হয়, যেমন হচ্ছে আপনার সংসিদ বীজ, ফাউন্ডেশন বীজ, ব্রিডার সিড, এই যে বিভিন্ন বীজের ভাগ আছে, সেই বীজের ভাগ থেকে আপনাকে যেটা নিতে হবে সেটা প্রধানত হচ্ছে সংসিদ বীজ, অর্থাৎ সার্টিফাইড সিড। সেই সার্টিফাইড সিড আপনি কোথা থেকে পাবেন? না, আপনি আমাদের যে গভর্নমেন্টের বিভিন্ন কৃষি দপ্তরের যে ফার্মগুলো আছে সেখান থেকে আপনারা ভালো মানের বীজ পেতে পারেন। কারণ সেখানে কি করা হয়, যে বীজ উৎপাদন করা হয় এবং সেই বীজ উৎপাদন করার পরে সেটাকে জার্মিনেশন কত, অর্থাৎ তার অঙ্কুরোদ্গম ক্ষমতা কত, সেটা টেস্টিং করা হয় সিড টেস্টিং ল্যাবরেটরি থেকে। তারপরে আমরা কিন্তু কৃষককে সেই বীজ দিই। অর্থাৎ আপনি যদি ভালো মানের বীজ চাহিদা থাকে আপনার, তাহলে আপনাকে নিকটবর্তী যেসব কৃষি ফার্মগুলো আছে, যেমন আমাদের এখানেই কাছে রয়েছে আদর্শ বীজ খামার জগন্নাথপুর, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনি সেখান থেকে সংসিদ বীজ সংগ্রহ করবেন এবং সেই সংগ্রহ করার পরে আপনি আপনার জমিতে দেবেন। এর ছাড়াও আপনার বিভিন্ন এজেন্সির মাধ্যমেও আপনারা বীজ পেতে পারেন এবং সেখানেও কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সেটা অবশ্যই সংসিদ বীজ হতে হবে, সার্টিফাইড সিড হতে হবে এবং সেই সার্টিফিকেশনের ট্যাগ থাকতে হবে। অর্থাৎ সেখানে লেখা থাকবে কি না এটা কোন জাতের বীজ, এবং সেখানে লেখা থাকবে তার অঙ্কুরোদ্গম ক্ষমতা কত, এবং সেখানে লেখা থাকবে যে সেই বীজের বিশুদ্ধতা কত, অর্থাৎ পিউরিটি পার্সেন্টেজ কত, এইগুলোকে দেখে, এবং সেখানে থাকবে যে কতদিনে এটা কবে আর কি টেস্টিং করা হয়েছে এবং কদিনের মধ্যে সেই বীজ আপনি ব্যবহার করতে পারবেন। এই কার্ড দেখে, সংসিদ বীজের কার্ড দেখে যদি আপনি বীজ নেন, তাহলে কিন্তু আপনি ভালো মানের এবং ভালো জাতের বীজ সংগ্রহ করতে পারবেন। কিন্তু আমরা বলবো যে চাষিরা যারা আমাদের আশেপাশে রয়েছে তারা সঠিক সময়ে যদি আমাদের আদর্শ বীজ খামার থেকে হয়তো অল্প পরিমাণে পাবেন, কিন্তু সেই অল্প পরিমাণের বীজন নিয়ে আপনি এই বছরে যে ধানটা চাষ করবেন সেই ধানটাই আপনি আগামী 2 বছর আবার চাষ করতে পারবেন যদি তার সঠিক গুণমান রাখতে পারেন। তাহলে আপনি যারা ভালো মানের বীজন খুঁজছেন, তাহলে আমরা বলবো যে আপনার নিকটবর্তী যেসব কৃষি খামার রয়েছে সেখানে যোগাযোগ করুন এবং ভালো মানের বীজ সংগ্রহ করুন। চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব তার অভিজ্ঞতার কথা। আচ্ছা, নমস্কার, আপনার নাম কি? সমস্যা। আচ্ছা, আপনি কি চাষ করেন? ধান চাষ করি এবং মানে ধান চাষে যে এখন যে বিচন ফেলার কতদিন টাইম এবং বিচনটা কীভাবে ফেলবে এবং শোধন করার ব্যাপারটা থাকে,
তারপরে বিচনটা কতটা পরিমাণে জায়গাতে কত ধান ফেলবে সেইটা, আর ধানটা কতদিনের মাথায় পোতা হবে যাতে ধান আমাদের উন্নত মানের হয় তার জন্যে বলা হচ্ছে। আচ্ছা, ওনার ধান চাষ নিয়ে কিছু সমস্যা রয়েছে, যে বিচন কিভাবে ফেলবেন, কিভাবে আরও উন্নত মানের ধান চাষ করা যেতে পারে, সেই সকল নানা রকম সমস্যার সমাধান আমরা জেনে নেব আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। আমরা এখান থেকে আমরা আগেই প্রশ্ন একটা করলেন যে কোথা থেকে আমরা বীজ পাবো, তো আমরা সেখান থেকে বললাম যে আপনারা আপনাদের নিকটবর্তী যে কৃষি খামার আছে সেই কৃষি খামারে থেকে আপনারা বীজ সংগ্রহ করুন। তো এরপরে যেটা ব্যাপার হচ্ছে যে আপনারা কেমনভাবে সেই বিচন ফেলবেন বা সেখান থেকে কীভাবে ভালো মানের আপনি বীজ চারা পাবেন এবং সেটা পরবর্তীকালে মূল জমিতে লাগাবেন। তো এখানে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে আপনি যে বিচনটা নিচ্ছেন সেটার যদি জার্মিনেশন পার্সেন্টেজ অ্যাবাভ 90% হয় তাহলে কিন্তু আপনার বিচনটা ভালো মানের, এবং সেখানে আপনার লাগবে কতটা। আমাদের এই অঞ্চলে প্রধানত যে চাষটা হয় সেটা হচ্ছে MTU 7029 অর্থাৎ লাল স্বর্ণ জাতের চাষ হয়, এবং সেই লাল স্বর্ণ জাতের ক্ষেত্রে কি না 1 হেক্টর জমির জন্য অর্থাৎ 7.5 বিঘে জমির জন্য আপনার বিচনের প্রয়োজন হবে হচ্ছে 50 কেজি, অর্থাৎ 50 কেজি সংশোধিত বীজ আপনাকে কিন্তু প্রথমে সংগ্রহ করতে হবে, এবং সংগ্রহ করার পরে সেটাকে অবশ্যই আপনাকে রোদে দিতে হবে, এবং রোদে দেওয়ার পরে সেই বীজটাকে আপনাকে কিন্তু পরবর্তীকালে লাগাতে হবে। তো আপনি কেমনভাবে লাগাবেন না, আপনি যে বিচনটা নিলেন সেটা রোদে দিলেন, রোদে দেওয়ার পরে 2 পদ্ধতিতে আমরা এখানে কিন্তু বীজতলা তৈরি করি। একটা হচ্ছে কাদানো বীজতলা আর একটা হচ্ছে শুকনো বীজতলা। তো শুকনো বীজতলার ক্ষেত্রে আপনি কি করবেন না, আপনি যে বিচনটা নিয়েছেন সেই বিচনটাতে অবশ্যই আপনাকে বীজ শোধন করতে হবে। তো সেই বীজ শোধন আমরা কি দিয়ে করব না, আমরা 50% যে 75% যে থাইরাম ওষুধ আছে সেই থাইরাম ওষুধের 3.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে আমরা মিশিয়ে দেবো, বা হচ্ছে আমরা যে কার্বেন্ডাজিম আছে সেই কার্বেন্ডাজিম আমরা কিন্তু 4 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে দেবো, এবং মিশিয়ে দেওয়ার পরে ভালো করে সেটা মিক্সিং করার পরে আমরা মূল জমি চারার জন্যে আমরা শুকনো বীজতলায় ফেলবো। এবার আমরা কতটা জমিতে সেই চারাটা ফেলবো সেটাই তো একটা প্রশ্ন, কারণ আমরা দেখেছি যে আমাদের যেসব চাষি বন্ধুরা আছে বা চাষি ভাইরা আছে তারা কিন্তু খুব কম জায়গাতে খুব বেশি পরিমাণে বিচন ফেলে। তো সেটা কেমন না, আমরা বলি কি যে আপনি যতটা জমি চাষ করবেন তার 1/10 ভাগ আপনার বীজতলা হবে, অর্থাৎ আপনি যদি 10 বিঘে জমি চাষ করেন তাহলে কিন্তু আপনার বীজতলার পরিমাণ হবে হচ্ছে 1 বিঘা। তাহলে 1 বিঘা জমিতে কিন্তু আপনার 10 বিঘা জমির যে বিচন সেই বিচনটা কিন্তু পড়বে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে যদি আমাদের 1 একর বিচন তৈরি করতে হয়, 1 একর মানে 3 বিঘা, 3 বিঘার জন্য আপনার বিচন লাগবে কত না, প্রায় হচ্ছে আপনার 20 কেজি মতন। সেই 20 কেজি বিচন আপনাকে কিন্তু 6 কাঠা জমিতে ফেলতে হবে, অর্থাৎ 1 কাঠা জমিতে কোনো সময়ই 4 কেজির বেশি বিচন ফেলা যাবে না। তো 4 কেজি বিচন ফেললে সমস্যাটা কি হয় না, 4 কেজি বিচন ফেললে পরে আমাদের কৃষি ভাই আমাদের যারা চাষি ভাইরা আছে তারা বলে যে অনেক ফাঁক বিচন পড়বে, এবং ফাঁক বিচনের কারণে আপনার সেখান থেকে ঘাস বা অন্যান্য যে আগাছা সেই আগাছা বেরিয়ে আসতে পারে। তো সেই আগাছা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেমনভাবে নিয়ন্ত্রণ করবে না, আপনি যখন আপনি বৃষ্টি পেলেন সেই সময় যদি আপনি একবার ভালো করে চাষ দিয়ে রাখেন তাহলে আপনার কিছু ঘাস মারা যাবে, এবং সেই বৃষ্টিপাতের সঙ্গে আবার নতুনভাবে যে ঘাসগুলো বেরিয়ে আসবে বা আগাছাগুলো বেরিয়ে আসবে সেইগুলো যদি আপনি পরবর্তীকালে আবার চাষ দিয়ে নষ্ট করে দেন, এইভাবে যদি আপনি 2-3 বার চাষ দেন তাহলে কিন্তু আপনার অনেকটাই যে আগাছার উপদ্রব বিচনের যে জমি সেই জমিতে যে আগাছার উপদ্রব সেই উপদ্রব অনেকটাই কমে যাবে। এছাড়াও কিন্তু আমাদের কি আছে না, আমরা কিন্তু বিভিন্ন রাসায়নিক ওষুধ আছে যেই ওষুধের মাধ্যমে কিন্তু আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, বীজতলাতেও আমরা করতে পারি এবং মূল জমিতেও আমরা কিন্তু আগাছা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া আমরা কি করতে পারি, এটা হলো শুকনো বীজতলার ক্ষেত্রে। কাদানো বীজতলার ক্ষেত্রে আমরা কি করব না, আমরা কাদানো বীজতলার ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে যে আমাদের পুরুষ্ট বীজগুলো কোনগুলো। হ্যাঁ, আমাকে সবচেয়ে ভালো মানের যে বীজ সেই বীজটাকে ব্যবহার করতে হবে। তো সেটা আমরা কেমনভাবে করব না, আমরা প্রথমে কি করব 10 লিটার জল নেব, সেই 10 লিটার জলে 1 কেজি 650 গ্রাম লবণ, আমরা যে লবণ খাই সেই লবণ কিন্তু আমরা ওই 10 লিটার জলে মিশিয়ে দেবো, এবং মিশিয়ে দেওয়ার পরে আমরা যে বিচনটা ব্যবহার করতে চাইছি কাদানো বীজতলায় সেই বিচনটাকে আমরা ওই জলেতে ফেলে দেবো। এবার যেহেতু জলের প্লবতা বেড়ে গেছে তাহলে যেসব বীজ পুষ্ট নয় অপুষ্ট সেই বীজগুলো কিন্তু উপরের দিকে ভেসে আসবে, এবং ভেসে এলে পরে সেই বিচনগুলো যদি আমরা ফেলে দিই এবং নিচে যে বিচনটা আছে সেই বিচনটাই কিন্তু প্রকৃত পুষ্ট বিচন, এবং সেখান থেকে আমরা হেলদি এবং পুরো পুষ্ট একটা বীজ চারা পেতে পারি।
তো সেই কারণে সেইটাকে আমরা সংগ্রহ করব এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে আমরা আবার পরিষ্কার জলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে সেটাকে আমরা বিশোধন করব এবং বিশোধন করতে আমরা কী দিয়ে করব না প্রায় 1.5 লিটার জলে আমরা ওই 4 গ্রাম কার্বেন্ডাজিম বা ব্যাভিস্টিন আমরা দিতে পারি, বা হচ্ছে আমরা ট্রাইসাইক্লোজল যেটা বিম আছে 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ওই বিচনটাকে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখার পরে যদি অঙ্কুরোদ্গম করি এবং পরবর্তীকালে বীজতলায় ফেলি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ভালো পুষ্ট এবং আগামী দিনে যেটা আমাদের খুব ভালো ফলন দেবে এই বীজ চারা পেতে পারি। এবং আপনি আরেকটা প্রশ্ন করলেন যে আমরা কোন সময়ে সেই বীজতলা থেকে মূল জমিতে আমরা রোপণ করব। তো এইটা কিন্তু বিভিন্ন জাতের উপরে নির্ভর করে। যেমন আমাদের যদি আমরা IR 36 বা IR 64 এইগুলো ব্যবহার করি, যাদের সময়কাল হচ্ছে 120 দিনের বা তার কম, তো সেই সব বিচন যদি আমরা ফেলি তাহলে সেই বিচন কিন্তু অবশ্যই আমাদেরকে 3 সপ্তাহের মধ্যে আমাদেরকে রোপণ করতে হবে মূল জমিতে। কিন্তু যদি আমরা MTU 7029 দেখি, যার সময়কাল হচ্ছে প্রায় 140-45 দিন, সেই বিচন কিন্তু আমরা 21 দিনের মাথায় না তুলে সেটা মোটামুটি 4 সপ্তাহ বা 5 সপ্তাহের যদি আমরা বীজতলাতে সেই বিচনটাকে রেখে মূল জমিতে আমরা রোপণ করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো ফলন আশা করতে পারব। আমরা এতক্ষণ জানলাম কিভাবে বীজ সংগ্রহ করতে হবে এবং বীজতলার পরিচর্যা করতে হবে। চলে যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব যে তার কোনো সমস্যা রয়েছে কিনা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বাসুদেব ঘোষ। আচ্ছা, আপনি চাষবাস করেন তো? চাষবাস করি। আচ্ছা, এই যে চাষবাস করছেন, এক্ষেত্রে কোনো সমস্যা আপনার রয়েছে কি? সমস্যা আছে আমার। ধরুন এখানে যা বৃষ্টির যা অভাব, জলে যা পরিমাণ, তার জল এখন অনেক কমে গেছে। তা আধুনিক ধরনের যে চাষবাস হবে সেইটা যদি একটু বলেন খুব আমাদের ভালো হয়। যে আধুনিক ধরনের কিভাবে, কোন পদ্ধতিতে চাষ করলে? আচ্ছা, ওনার যে সমস্যাটি সেটি হলো যে এই বৃষ্টিপাত কমের জন্য যে ধান চাষের ক্ষেত্রে যে সমস্যা দাঁড়াচ্ছে, তো উনি জানতে চাইছেন যে আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষ করলে পরবর্তীকালে আরও উন্নত ধরনের ফলন পাওয়া যাবে। তো আমরা জেনে নেব এর উত্তর আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। আচ্ছা, আপনারা এখন আমাদের যে কৃষি দপ্তরের যে বিভিন্ন মিটিং হচ্ছে বা হচ্ছে আমাদের যে এই যে দূরদর্শন বা অল ইন্ডিয়া রেডিও, এদের মাধ্যমেও কিন্তু কৃষি দপ্তর প্রতিনিয়ত চাষিদেরকে সতর্ক করছে যে এই যে প্রতিকূল আবহাওয়া দিনকে দিন বেড়ে যাচ্ছে বা আগামী দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, তো আমাদের কৃষি দপ্তর কিন্তু সবসময় চেষ্টা করে যে কৃষক ভাইদের কী সুবিধার্থে কী নতুন পদ্ধতিতে চাষবাস করা যায়। তো ধানের ক্ষেত্রেও এই ধরনেরই কিছু পদ্ধতি আবিষ্কার হয়েছে বা বের করা হয়েছে, যাতে করে কম জলেও কিন্তু আমরা সঠিক পরিমাণে ফলন পেতে পারি। যেমন হচ্ছে আমাদের এই কৃষি খামারে, আদর্শ বীজ খামারেই কিন্তু এবছর আমরা একটা নতুন পদ্ধতিতে ধান চাষ করার চিন্তাভাবনা করছি বা কিছুটা হলেও করা হয়েছে। সেটা হচ্ছে জিরো টিলেজ মেশিনের সাহায্যে আমরা ধান একবারে সরাসরি বপন করব। তো জিরো টিলেজ যন্ত্রের সাহায্যে যে ধান বীজ বপন করা হবে তার কিন্তু পদ্ধতি এই আমরা যে চিরাচরিত পদ্ধতিতে চাষবাস করছি সেই চাষবাসের থেকে সম্পূর্ণরূপে আলাদা। তো আপনি এখানে কি করবেন না, আমরা যে বীজতলা তৈরি করছি এখানে কোনোরূপ কোনো বীজতলা তৈরি করার প্রয়োজন নাই। এখানে আপনি ওই যন্ত্রের সাহায্যে একবারে যেভাবে আপনারা শুকনো বীজতলায় বিচন ফেলেন সেইভাবেই কিন্তু নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট মাত্রায় বীজ এবং সার এই দুটো একসঙ্গে ওই যন্ত্রের সাহায্যে আপনি কিন্তু মানে অকর্ষিত জমিতে আপনি সরাসরি বীজ বপন করতে পারবেন। তো আপনি যখন বীজ বপন করবেন তখন আপনার মাথায় একটাই চিন্তা আসবে যে এই যে পতিত জমি আছে সেই পতিত জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা আছে, সেই আগাছাকে নিয়ন্ত্রণ না করে আমরা কেমনভাবে সরাসরি মূল জমিতে বীজ বপন করতে পারবো। তো এখানে টেকনোলজিটা একটা ফ্যাক্টর, একটা ব্যাপার যে আপনি সঠিক পদ্ধতি যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ফলন সেইভাবে আশানুরূপ হবে না বা কম হতেও পারে। তো আপনাকে সেই জন্য আমরা বলবো যে আপনাদের যে নিকটবর্তী যে কৃষি দপ্তরের যিনি আধিকারিক আছেন তার সঙ্গে যোগাযোগ করুন এবং তার কাছ থেকে আপনি এই বিষয়ে বিশদে তথ্য সংগ্রহ করুন। যেমন আমরা একটা আউটলাইন বলতে পারি যে আপনি যে পতিত জমি আছে সেই পতিত জমিতে এমন কিছু আগাছা মারার ওষুধ আছে, যেমন হচ্ছে গ্লাইফোসেট, যেটা বাজারে রাউন্ড আপ বলে পাওয়া যায় বা মিরা 71 বলে পাওয়া যায়, সেই ওষুধ আপনাকে বীজন ফেলার 7 থেকে 10 দিন আগে অকর্ষিত জমিতে আপনাকে ফেলে দিতে হবে এবং ফেলে দেওয়ার পরে কি করতে হবে না 7 থেকে 10 দিনের মধ্যে আপনি
এই অকর্ষিত জমিতে আপনি কিন্তু ধানটাকে ফেলতে পারবেন। এবং সেখানে কি করতে হয় না, ওই যে ধানটা আমরা বলছি সেখানে পরিমাণ কত লাগে না, আমরা বলছিলাম 50 কেজি বিছন লাগে আমাদের 7.5 বিঘে জমির জন্য, অর্থাৎ প্রায় আপনার 6.5 থেকে 7 কেজি বিছন প্রতি বিঘার জন্য। এখানে আপনার কতটা লাগবে, এখানে কিন্তু বিছনের পরিমাণ কম লাগবে, সেটা হচ্ছে 5 কেজি প্রতি বিঘার জন্য। এবং সেই 5 কেজির সঙ্গে আপনি কি করবেন না, ধইঞ্চা বিছন মিশিয়ে সেইটা একসঙ্গে ওই যে যন্ত্র আছে জিরো টিলিজ মেশিনের সাহায্যে আপনি ওই মূল জমিতে ফেলবেন। এবং মূল জমিতে ফেলার পরে পড়ার সঙ্গে সঙ্গে বা তার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আবার আপনাকে একটা আগাছা মারার ওষুধ প্রয়োগ করতে হবে। সেটার নাম কি না, সেটা হচ্ছে পেন্ডিমেথালিন। পেন্ডিমেথালিন যেটা স্টম বলে বাজারে পাওয়া যায়, সেই ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে। এবং সেই মাত্রাটা কিন্তু প্রায় হচ্ছে 400 গ্রাম প্রতি বিঘার জন্যে। এবং এই জিনিসগুলো আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার জমির যে আগাছা সেই আগাছা ঠিকভাবে নিয়ন্ত্রণ হবে না এবং পরবর্তীকালে কিন্তু আপনার ফলন আশানুরূপ হবে না। এর সঙ্গে আপনাকে কি করতে হবে না, আপনি যে ধানটা ফেললেন সেই সঙ্গে একই সঙ্গে আপনার সারও পড়ে যাবে। এবং সেই সার পড়ে যাওয়ার পরে একটা ওই যে ধইঞ্চা দিয়েছি বা 25 থেকে 30 দিনের মাথায় আপনার যে চওড়া পাতার যে ঘাসগুলো আসবে সেই ঘাসগুলোকেও কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানেও আপনাকে একটা আগাছা নাশক ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে বলে হচ্ছে আপনার 2,4-D হচ্ছে উইডার এই নামে পাওয়া যায়। তো এই ওষুধ আপনি 166 গ্রাম প্রতি বিঘা অনুসারে আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। তাহলে পরে ওই যে আপনার ধইঞ্চা ফেলেছেন এবং যে ব্রড লিফ বা চওড়া পাতার যে ইয়াগুলো আসছে, আগাছাগুলো আসছে, সেগুলো নষ্ট হবে এবং এটাকে বলা হচ্ছে ব্রাউন কম্পোস্ট। এবং পরবর্তীকালে আপনি একটা ভালো ফলন এই পদ্ধতি আশা করতে পারেন। এছাড়াও বিভিন্ন পদ্ধতি আছে, যেমন হচ্ছে এসআরআই আছে, ড্রাম সিডার আছে, যেগুলো আমরা সরাসরি খুব কম জলে আমরা করতে পারি। যেমন এসআরআইয়ের ক্ষেত্রে অনেকবার আলোচনা হয়েছে এবং আপনারাও বিভিন্ন প্রোগ্রামে শুনেছেন। সেটা হচ্ছে 10 থেকে 12 দিনের যে বিচন, সেই বিচন আপনাকে মূল জমিতে লাগাতে হবে এবং সেই সময় মূল জমিতে কোনোরূপ কোনো জল থাকবে না, একদম কাদা কাদা ভাব থাকবে। এবং 3 থেকে 4 দিন আপনাকে সেই জমিতে আর বেশি জল দেওয়া যাবে না। এবং 10 থেকে 12 দিনের যে চারা সেটা দিলে পরে পরবর্তীকালে অনেকটাই জলের অপচয় রোধ করা যাবে এবং খুব কম পরিমাণ বীজে, যেমন হচ্ছে 3 থেকে 4 কেজি প্রতি একরের জন্য 3 থেকে 4 কেজি, অর্থাৎ বিঘা প্রতি 1 কেজি বিচন কিন্তু এসআরআই পদ্ধতিতে সাফিসিয়েন্ট, যেখানে আমাদের লাগছে প্রায় 6.5 থেকে 7 কেজি। এবং আরেকটা আছে ড্রাম সিডার পদ্ধতি। ড্রাম সিডার পদ্ধতিতে আপনি কাদানো জমি কাদিয়ে দিয়েছেন, তারপরে আপনি সরাসরি সেই জমিতে অঙ্কুরিত বীজ, ড্রাম সিডারও একটা মেশিন আছে, সেই মেশিনের সাহায্যে ফেলতে পারেন। এবং সেই ফেললে পরে সেখানে বিচন লাগবে হচ্ছে 10 থেকে 15 কেজি প্রতি একরে, অর্থাৎ প্রায় 3 থেকে 5 কেজি বিচন প্রতি বিঘাতে লাগবে। এবং এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার পরবর্তীকালে একটা ভালো 10 থেকে 15% ফলন বেশি আশা করতে পারেন। আমরা এতক্ষণ ধান চাষের ক্ষেত্রে নানান রকম আধুনিক পদ্ধতির কথা জানলাম, যাতে ফলন আরও উন্নত মানের হবে। জেনে নেব যে পরবর্তী কৃষক বন্ধুর কী ধরনের সমস্যা রয়েছে। আচ্ছা, আপনার নাম কি? জবা সোরেন। আচ্ছা, আপনার কি ধরনের সমস্যা রয়েছে চাষবাসের ক্ষেত্রে? সমস্যায় চাষের মধ্যে এই যে ধানটা লাগাচ্ছি, বিচনটা ফেলছি, আচ্ছা বিচনটা ফেলার পরে আচ্ছা 1-1.5 ইঞ্চি হয়ে যাচ্ছে, কিন্তু ধসা লাগা হয়ে যাচ্ছে, হ্যাঁ জল দিয়ে, কিন্তু অর্ধেক ভালো অর্ধেক মরে যাচ্ছে, কোনো রকম এত লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা এই পোকা কাটছে না জলের জন্য হচ্ছে না জোড়ার জন্য, এটা কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই। আচ্ছা, ওনার যে সমস্যা, সে সমস্যা হলো যে ওনার ধান গাছে নানান রকম পোকার আক্রমণ হচ্ছে এবং এ থেকে তিনি কিভাবে নিষ্কৃতি পাবেন এর উপায় উনি জানতে চাইছেন। জেনে নেব কৃষি বিশেষজ্ঞ কি বলছেন। বীজতলা থেকে যখন মূল জমিতে ধানটা লাগাচ্ছে, তো ধানটা আপনার ধসা লেগে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা। তো আমরা প্রথমেই বলেছি, যেটা আমরা আগের আলোচনা থেকেই একটা কন্টিনিউশন পেতে পারি, সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে কিন্তু বিচনটা সংশোধিত বীজ অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আমরা বললাম যে আপনাকে অবশ্যই বীজ শোধন করতে হবে। যদি আপনি বীজ শোধন করেন তাহলে পরবর্তীকালে এই ধরনের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু অনেকটাই কম হবে। এছাড়া আমরা কি বললাম যে এছাড়াও আপনাকে কি করতে হবে না, বীজতলাতে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন বিচনটাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে মূল জমিতে যে সমস্যা, সেই সমস্যা কিন্তু অনেকটাই কম হবে। কিভাবে আমরা বীজতলাটাকে সমস্যা থেকে রেহাই দিতে পারবো না, আমরা যখন বিচনটা হয়ে গেছে, আমরা মোটামুটি ভাবছি যে আরও 1 সপ্তাহ পরে আমরা মূল জমিতে লাগাবো, তখনই কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে।
তো কী ব্যবস্থা নেবেন, যদি আমরা দেখা যায় যে বীজতলাতে যদি আমরা 7 থেকে 10 দিন আগে কিছু দানাদার জাতীয় যে ওষুধগুলো আছে, যেমন হচ্ছে আপনার থাইমেট আছে, আপনার ফুরাডন আছে, এছাড়া কাটাফ হাইড্রোক্লোরাইড আছে, বা হচ্ছে আপনার ফিপ্রোনিল 0.3G আছে, এই যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো যদি নির্দিষ্ট মাত্রায় আপনি যদি আপনার মূল জমিতে যাওয়ার আগে বীজতলাতে প্রয়োগ করেন এবং সেই বীজতলা থেকে যদি সুস্থ বিচন আপনার মূল জমিতে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। সেই ক্ষেত্রে কি না, কার্বোফুরানের ক্ষেত্রে আমরা বললাম যে 6 কাঠা জমি 1 একর জমি, মানে 1 একর যে মূল জমিতে যাবে সেই বিচনটাকে আমরা যদি 7 থেকে 10 দিন আগে কার্বোফুরান যে 3G আছে সেটা প্রায় 4 কেজি যদি আমরা প্রয়োগ করতে পারি, বা হচ্ছে আমাদের যেটা আমরা থাইমেট বললাম সেটা 750 বা 600 থেকে 700 গ্রাম প্রতি ওই 6 কাঠা জমির জন্য, বা কাটাফ হাইড্রোক্লোরাইড যেটা পাদান বলে বাজারে পাওয়া যায় সেটা 1.5 কেজি ওই 6 কাঠা বীজতলাতে যদি আমরা প্রয়োগ করি, তারপরে যদি আমরা 7 দিন থেকে 8 দিনের মাথায় যদি ওই বীজটাকে মূল জমিতে পাঠাই, তাহলে সেখানে কিন্তু আগামী দিনে যে পোকামাকড়ের আক্রমণ সেই পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হবে এবং ওই মূল জমিতে যেসব উপকারী আমাদের কীটপতঙ্গ আছে তারাও কিন্তু পুরো মাত্রায় বজায় থাকবে এবং কোনো নষ্ট হবে না। এছাড়া যদি আমরা দেখি যে বিভিন্ন ধরনের রোগ যেগুলো বীজতলা থেকে মূলত আমাদের মূল জমিতে চলে আসে, সেই ধরনের রোগ যেমন হচ্ছে আপনার ঝলসা রোগ, বা হচ্ছে আপনি ওই যে বলছেন যে বাদামি দাগ রোগ, বা হচ্ছে সিড ব্লাইট অর্থাৎ যেটা আমরা বলছি যে পাতা ধসা রোগ, এই রোগগুলো কিন্তু পরবর্তীকালে বীজতলা থেকেই মূল জমিতে যেতে পারে এবং মূল জমিতে গেলে পরে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ওষুধ প্রয়োগ করতে হতে পারে, কিন্তু বীজতলায় যদি আমরা সেটাকে নিয়ন্ত্রণ কিছুটা পরিমাণ করতে পারি বা অনেকটাই করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের কম হবে। তো এই যে ঝলসা বা হচ্ছে পাতায় বাদামি দাগ, বা হচ্ছে এই যে আমরা সিড ব্লাইট বা পাতা ধসা রোগ বলছি, সেগুলো কিন্তু আমরা বীজতলাতে কী প্রয়োগ করব না, আমরা সেখানে ট্রাইসাইক্লোজল বা বিম বা বান বলে যেই ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধ আমরা 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করতে পারি, বা হচ্ছে আপনার আইসোপ্রোথিওলিন বলে একটা ওষুধ আছে যেটা আপনি 2 ml প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করতে পারেন, যেটা বাজারে ফুজি-1 বলে পাওয়া যায়। এছাড়া কাসুগামাইসিন বলে একটা ওষুধ আছে যেটা বাজারে কাসু-বি এই নামে পাওয়া যায়, সেটাও আপনি 2 ml প্রতি লিটার জলে গুলে যদি প্রয়োগ করেন, তাহলে মূল জমিতে এই ধরনের যে সমস্যা ঝলসার বা হচ্ছে আপনার পাতায় বাদামি দাগ বা পাতা ধসা রোগ এর উপদ্রব অনেকটাই কম হবে। আমরা এতক্ষণ রোগ সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানলাম। দেখে নেব যে পরবর্তী কৃষক বন্ধুর কী ধরনের সমস্যা রয়েছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে গৌতম মণ্ডল। আচ্ছা, আপনার কি ধরনের সমস্যা রয়েছে? শীষটা মরে যাচ্ছে আর জায়গায় জায়গায় পুরা মতো হয়ে যায়। কিছু প্রয়োগ করেছেন? না, ওটা কোনো বীজ জানি না তো ওটার। আচ্ছা, কারো পরামর্শ নিয়েছেন? নিই নাই, এখন জানতে চাইছি কিছু করছে। ওনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান আমরা জেনে নেব আমাদের সঙ্গে উপস্থিত কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। আচ্ছা, এখানে আপনি দুটো প্রশ্ন রেখেছেন, একটা হচ্ছে শীষ আপনার মরে যাচ্ছে এবং হচ্ছে আপনার একটা জায়গায় পোড়া মতন দাগ হয়ে যাচ্ছে বা ধান বসে যাচ্ছে, এই দুটো প্রশ্ন আপনি করেছেন। তো শীষ মরার ক্ষেত্রে বলতে গেলে পরে অনেকটাই বিভিন্ন রকমের কারণে আপনার শীষ মরতে পারে। তার মধ্যে একটা হচ্ছে মাজরা পোকার আক্রমণে আপনার শীষ সাদা হতে পারে, বা হচ্ছে আপনার বোরনের অভাব হলেও অনেক সময় দেখা যায় যে আপনার শীষ মরা রোগ দেখতে পাওয়া যায়। তো আপনি মাজরা পোকার জন্য আমরা বলবো কি যে মাজরা পোকার জন্য আপনি বীজতলাতেই বিচন দেবেন, তার ওষুধ দেবেন এবং পরবর্তীকালে আপনি কি করবেন না, যদি মূল জমিতে লাগে তাহলেও আপনি কিন্তু মাজরা পোকার ওষুধ দিতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাসিফেট বলে যে বাজারে পাওয়া যায়, অ্যাসাটাপ বলে নামে পাওয়া যায়, তো সেই অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আমরা বললাম যে যদি প্রাথমিক অবস্থায় আপনি 110 দিনের চেয়ে কম যদি যেসব জাতগুলো আছে সেই জাতগুলো যদি আপনার লাগে তাহলেই আপনি ওষুধ প্রয়োগ করবেন, কিন্তু 140 থেকে 45 দিনের যেসব জাতগুলো আছে সেগুলো যদি ওই 20-22 দিনের মধ্যে মাজরা পোকা লাগে তাহলে আপনার কিন্তু ওষুধ প্রয়োগ করার প্রয়োজন নাই এবং সেই ওষুধগুলো আমরা আগের যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলোই আপনি প্রয়োগ করবেন। এছাড়া আপনি বললেন যে আপনার ধান লাল হয়ে বসে যাচ্ছে, এটাও বিভিন্ন কারণে হতে পারে। যেমন হচ্ছে যদি আপনার জমিটা খুব বেশি কাদানো হয়ে যায় এবং সেখানে যদি মিথেন গ্যাসের একটা সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ওই অঞ্চলের ধান গোল হয়ে চাকচাক হয়ে বসে যেতে পারে। তো আপনি সেখানে কি করবেন না, আপনার ওখানে কিছু করার নাই, শুধু ওই যে জমিটা যেখানটায় বসে যাচ্ছে সেখানে ধানটাকে খুব ভালো মাটিটাকে খুব ভালোভাবে আপনি হাত দিয়ে নেড়ে দেবেন এবং পটাশ সার প্রয়োগ করলে পরে এবং পরবর্তীকালে যদি সামান্য ইউরিয়া দেওয়া যায় তাহলেই আপনার ধানটা ঠিক হয়ে যাবে।
আবার কি হতে পারে না, আপনার ওটাকে বোতল আগা বলে অনেক সময়, হ্যাঁ, সেখানে আপনার একটা পোকার আক্রমণ হয়, সেই পোকার আক্রমণেও কিন্তু অনেক সময় ধান বসে যায়। সেই অঞ্চলে আপনি যদি খুলে দেখেন যে ওই যে পাতাটা আছে, সেই পাতার ভেতরে দেখবেন যে সাদা সাদা পোকা রয়েছে বা সাদা সাদা একটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই অবস্থাতেও আপনি ওষুধ প্রয়োগ করতে পারেন। ক্লোরোপাইরিফস বলে যে ওষুধ আছে, সেই ক্লোরোপাইরিফস 2.5 ml প্রতি লিটার জলে গুলে আপনি প্রয়োগ করলে পরে আপনার কিন্তু এটা নিয়ন্ত্রণ হবে। আর বাদামি শোষক পোকার জন্য আক্রমণে এরকম হয়, সেটা কিন্তু অনেকটা পরে, অর্থাৎ আপনি যদি পুজোর সময় দেখেন যে ওরম লাল লাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে বিপিএইচ আমরা বলি, তারপর আক্রমণেও হতে পারে। সেখানেও বিভিন্ন ওষুধ আছে। আপনারা সেই সময় যদি নিকটবর্তী কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন বা আমাদের যারা কেপিএস মহাশয়রা আছেন তাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে তারা সুস্পষ্ট আপনাদেরকে ধ্যান ধারণা দেবেন বা আপনাদের এই রোগ থেকে প্রতিকারের ব্যবস্থা করবেন। আমরা এতক্ষণ বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের জগন্নাথপুর গ্রামের কৃষক বন্ধুদের চাষবাসের ক্ষেত্রে, বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সে সকল নিয়ে আলোচনা করলাম। সে সকল সমস্যার সমাধান দিলেন আমাদের সঙ্গে উপস্থিত কৃষি বিশেষজ্ঞ। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই ধান চাষ সম্পর্কে উপকৃত হবেন। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। এই নাও আর কিছু। বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষাণ কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষাণ কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800 সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।